গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সকাল সকাল সোজা বিছানা থেকে উঠে চলে এসেছি মাছ কাটা দেখতে। পুকুরে মাছ ধরা হয়েছিল 12.5 কিলো মাছ। আশা করি তোমরা শুনতেই পাচ্ছ। সেই 12.5 কিলো মাছ এখন দুভাগে ভাগ হচ্ছে। একটা ভাগ চলে যাবে, দুটো ভাগ হবে, মানে 6 কিলো, মানে 6.5 কিলো করেই ধরো। তো সেই 6.5 কিলো যাবে একজনের বাড়িতে, মানে ওরা দুটো ভাগ করবে, আর 6.5 কিলো থাকবে আমাদের এখানে কাকুদের বাড়িতে আর আমাদের বাড়িতে, মানে টোটাল হচ্ছে 4টে ভাগ হবে। তো সেটারই এখন ভাগ চলছে। আর সবই পড়েছে সিলভার কাপ। তার মধ্যে ছিল একটা কাতলা মাছ আর ছোট ছোট পোনা মাছ কটা ছিল নাকি বলো তো, একবারে কাটায় কাটায় মাবে, কেউ বাড়েও নি আর কেউ কমেও নি। মাছ ভাগ করা, মাছ ধরা, মাছ কাটা এগুলো আমার খুবই ভালো লাগে ছোটবেলা থেকে। মানে নিজেদের যেহেতু পুকুর ছিল, প্রচুর মাছ ধরা হতো দেখেছি, কিন্তু বিয়ের পর এখানে সেভাবে অতটা মাছ ধরা হয় না। দেখো 12 কিলো 13 কিলো মাছ 4 ভাগ করার পরে কেটে কুটে কত বেরিয়েছে। কাকু বসে বসে আঁশ ছাড়িয়ে দিল, পাখনা টাখনাগুলো কেটে দিল, তারপর আমি বসে বসে পিস করলাম। নাহলে একা হতো না, এত বড় বড় মাছগুলো আর বটি এত ছোট। বাজার থেকে আমরা যতই মাছ কিনে খাই না কেন, নিজেদের পুকুরের মাছের স্বাদই একটা আলাদা ধরনের। এবং মাছ ধরতে যেমন ভালো লাগে, মাছ ভাগ করতেও তেমন ভালো লাগে। এখানে সব পুকুরেই মাছ থাকে, কিন্তু ভাগটা অনেক বেশি, কারণ অনেক ভাগ হয়, ততটুকু মাছ ধরা হয়। আর এদিকে বেশিরভাগই সিলভার কাপ। আমাদের বাপের বাড়ি ওইদিকে বিভিন্ন ধরনের মাছ পুকুরে চাষ হয়, কিন্তু এদিকে সিলভার কাপটা একটু বেশি হয়। এই যে দেখতে পাচ্ছ সব মাছ, এখানটায় সব মানে লেজ চাকা পেটি সব আলাদা করে রাখা হয়েছে, আর এদিকে সব মাথা রাখা হয়েছে, মানে 3টে মাথা। তখন তো দেখেইছিলে 3টে মাছ, একটা কাতলা মাছের মাথা আর বাকি দুটো সিলভার কাপের মাথা। তো এই মাছগুলো এখন একটু জল ঝরাতে রেখেছি, পরে এগুলোকে আমি ফ্রিজের মধ্যে কন্টেনার খুঁজে কুড়িয়ে রাখবো। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জানি সকাল অনেকক্ষণ আগে হয়ে গেছে, আমিও নিচে নেমেছি, তবে আমি আজকে অনেকটা দেরি করে নেমেছি, পুরো 7:30টার দিকে নেমেছি, কারণ 7:30টার পরেও রোদ দিচ্ছিল না, কুয়াশা ছিল না। আর আমার শরীরটা তো এমনিতে প্রচুর খারাপ, কালকে জ্বর ছিল, তো ওই জন্য ঠাকুর বললো যে দেরি করে একটু নামবে। দেরি করে নামলাম, তারপরে মাছ নিয়ে এলো। তার আগে আমি চা খেয়েছিলাম, ঠাকুর চা করে রেখেছিল, চা খেলাম। চা খেয়ে মাছ নিয়ে এলো, তাই মাছগুলো কেটে নিলাম। মাছ টাছ কেটে এখন একটু কালকে যে রাতে পিঠে হয়েছিল, ওই পিঠেগুলো একটু তেলে ভাজা করতে হবে, তো করে দাদুকে খেতে দেবো, আমরা খাবো। তারপর আবার রান্না বান্না আছে। আপাতত এখন শরীরটা মোটামুটি ঠিক আছে, রাত্রেবেলা যা হয়েছিল তার থেকে অনেকটা বেটার। তো চলো, সারাদিন যা যা করবো তোমাদের সাথে সবটা শেয়ার করব, তোমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এই ভাজা পিঠে খাওয়াটা আমি জানতাম না, কারণ আমাদের ওদিকে কেউ এইভাবে ভেজে খায় না। এখানে দেখলাম পরের দিন বাসি পিঠেগুলোকে এইভাবে তেল বা ঘিতে ভাজা হয়। আমি এটাতে ঘি দিয়েছিলাম, তারপরে গোটা জিরে আর একটা কাটা শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে নিচ্ছি, আর হালকা পরিমাণে একটু হলুদও দিয়েছি। এটা ভাজা পিঠেটা দাদু খাবে, আমি আর ঠাকুর এমনি নর্মাল যেটা পিঠে ওটাই খাবো, কারণ কি ভাজা পিঠেটা আমার সহ্য হয় না, গ্যাস হয়ে যায়, তাই খাই না। দাদু ঠাকুর আমি 3জন মিলে পিঠে খেয়ে নিলাম সকালের খাবার। এখন চলে এলাম দুপুরে রান্না বান্না করব। আজকে জাস্ট 2টো তরকারি হবে, একটু বেশি বেশি করে করব, কারণ কি আজকে বাবা মা সোনালি সবাই বাড়ি আসছে। এদিকে আমি রান্না বান্না করছি, ওদিকে ঠাকুরের কাজে ব্যস্ত আছে, আর এদিকে দাদু বসে বসে বাড়ির যে পেঁয়াজগুলো ছিল ওইগুলোতে গাছ বেরিয়ে গেছিল, সেগুলো বসে বসে কেটেছে, দেখতেই পেলে তোমরা। আর এদিকে আমার মাছের ঝালটা হয়ে এসছে, তো জাস্ট একটু দেখিয়ে দিলাম। ঠাকুর বলেছিল 2টো তরকারি করতে, কিন্তু ওই যে আমার মন একদমই হয় না 2টো 3টে 4টে না হলে। হঠাৎ করে দেখলাম টমেটোগুলো একটু নরম নরম হয়ে গেছে, তাই ভাবলাম যে টমেটোগুলো নষ্ট হওয়ার থেকে তার থেকে একটু চাটনি করি। আর দাদুও চাটনি খেতে ভালোবাসে, তাই আমসত্ত্ব টমেটো কাজু কিশমিশ দিয়ে একটু চাটনি করছি। এই যে দেখো, আজকে রান্না হয়েছে বাঁধাকপির তরকারি, মাছের ঝাল দিয়া আর চাটনি, আর এদিকে মাছ ভাজা। মাছের ঝাল মানে পোস্তটাই বেশি দেওয়া হয়েছে, সর্ষেটা কম দেওয়া হয়েছে। তো এটাই হচ্ছে আজকে লাঞ্চ মেনু। তো
তরকারি একটু বেশি করেছি, তার একটাই কারণ বিকেলে ওরা সবাই আসবে, না বাবা মা সোনালি সবাই, ওই জন্য যদি ওরা ভাত খায় তার জন্য একটু বেশি বেশি করেই তরকারি করেছি। আর এদিকে সব মোছামুছি হয়ে গেছে, ওদিকে কড়াটা পড়ে আছে, শুধু ওটা ধোবো। বাকি এখানে সব ধুয়ে এই যে জল ছড়াতে রেখে দিয়েছি, চারদিকটা পুরো ঝাঁটফাট দিয়ে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। কয়েকদিন ধরে দাদু জোয়ানের প্যাকেটটা এনে রেখেছিল, আমাকে বলেছিল যে একটু আমাকে জোয়ানটা ভালো করে একটু বানিয়ে দিও। আমার সময় হচ্ছিল না, তাই আজকে তাড়াতাড়ি রান্না বান্না হয়ে গেছে, তাই ভাবলাম যে দাদুর জোয়ানটা রেডি করে দিই। জোয়ানটাকে প্রথমে আমি ক্রাশ করে নিয়ে তারপর আমি ধুয়ে নোংরা জলটা ফেলে দিয়েছি, তারপর জোয়ানটাকে একদম ভালো করে জলটাকে একদম চিপে চিপে হাতের সাহায্যে বের করে নিয়েছি। এখন একটু পরিমাণ মতো বিট লবণ দিয়ে দিলাম আর তার সাথে কিছুটা পরিমাণ পাতিলেবুর রস দিয়ে দিয়েছি। দিয়ে এবারে এটাকে আমি কিছু সময়ের জন্য রোদে দিয়ে দিচ্ছি। বিকেল পর্যন্ত যতটা রোদ পাবে ততটা শুকিয়ে যাক, তারপরে বাকিটা সন্ধ্যেবেলা যখন বানাবো তোমাদের সাথে শেয়ার করব। সেই যে দুপুরে রান্না বান্না করে গেলাম, তারপর আর তোমাদের সামনে আসা হয় না, একবারে চলে এসেছি সন্ধ্যেবেলা চায়ের আসর নিয়ে। তো এখন আমি চা করছি, আর চাটা একটু বেশি পরিমাণেই করে নিচ্ছি কারণ সবাই আসছে, সবাই খাবে, একদম করে রেখে দিচ্ছি। চা হয়ে গেছে, যে যখন আসবে গরম করে দিয়ে দেবো। এদিকে জল বসিয়েছি, ওরা আসছে পা ধোবে বলে, পা মুখ হাত ধুয়ে যদি। আর এইদিকে দাদুর জোয়ানটা আমি বানাবো। এখানে দুধও গরম হয়ে গেল, দেখো আবার সেই কালকের মতো মাখা হয়েছে, কতটা পরিমাণ এই যে মাখা হয়েছে। ফ্রাইং প্যানটা বসিয়েছি, এখন এই জোয়ানগুলো দেবো। জলটা অনেকটাই শুকিয়ে গেছে, আর যতটা পরিমাণ আছে বাকিটা আমি এই প্যানে যখন বানাবো তখনই একদম ড্রাই হয়ে যাবে, সেটা তোমরা দেখতেই পাবে। আমি তো কিছুটা রোদে শুকিয়েছি, অনেকে তো একদম ডাইরেক্ট ভেজা অবস্থাতেই বানিয়ে নেয়, কারণ সময়ের অভাব থাকলে রোদে না দিতে পারলে তখন এইভাবেই বানানো হয়। তো চলো, এটা এখন একদম হালকা আঁচে আমি এটাকে রোস্ট করে নিচ্ছি। রোস্ট করে নিয়ে নেওয়ার পরে দেখতেই পাবে একবারে দোকানের মতো একদম মুচমুচে হয়ে যাবে। আশা করি দেখে বুঝতেই পারছো, কালারটা চলে এসছে সেরকম। তোমরাও এইভাবে বাড়িতে ট্রাই করতে পারো। গুড ইভিনিং বন্ধুরা, রান্না বান্না করার পর থেকে তোমাদের সামনে আর আসাই হয়নি। স্নান করে খাওয়া দাওয়া করে আমি শুয়ে গেছিলাম, ঘুম দিয়ে দিয়েছি, লম্বা একটা ঘুম। 4:45টার দিকে নেমে এসে তো দেখতেই পেলে চা জোয়ান এইসবই করলাম, জল গরম করলাম। এখন আমিও একটু চা খাবো। লাস্ট জলটা একটু গরম বসিয়েছি বাটিতে করে, ওই বাটির জলটা গরম হয়ে গেলে তারপর আমিও একটু চা খাবো। কালকে আমি আর ঠাকুমা বানিয়েছিলাম, আজকে আমার না, মানে আজকে দু শাশুড়ি মিলে বানাচ্ছে। আমার শাশুড়ি আর আমার শাশুড়ি, হ্যাঁ শাশুড়ির শাশুড়ি, দুজন মিলে আজকে পিঠে করছে। আমি ওই গোটা 2-4টা করেছিলাম। কদিন ছিলেন না, ঘরটা পুরো একদম ফাঁকা ছিল। গ্যাড়ে ছিল না, মায়ের বড় বৌমা ছিল। হ্যাঁ, যার সংসার সে না থাকলে কি আর সংসার মনে হয়? বৌমারাই তো থাকবে। যা যতই থাকুক না কেন, মাথার উপরে ছাতা না থাকলে রাখতে পারবে পূজা, বড় বৌমা বাবা সব দিক দিয়ে এক্সপার্ট, বাগানো গুছানো কি করতে হবে। দাদু ঠাকুরকে দেখেছে, কর্তব্য জ্ঞান। ঠাকুরের যে কি অবস্থা হতো, আবার একবার হ্যাঁ আরেকবার দিতে হবে, একসাথে দিলে আবার। একটু জালটা ভালো দিতে হবে। কালকে কি হয়েছে, থালাটা একটু হয়ে গেছিলো তো, হাওয়াটা বেরিয়ে যাচ্ছিল, যার কারণে সময়টা বেশি লাগার কারণে কি হয়েছে, ফেটে গেছে। তারপর প্রথমবারেরটাই ফেটে গেছিলো, তারপরের থেকে আর কিছু হয়নি।
এখন আমরা তিনজন বসে বসে পিঠে বানাচ্ছি আর আমার দেওর বসে বসে ক্যামেরা করে দিচ্ছে। এত বড় বাড়িতে যদি কেউ না থাকে না, বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগে। কালকে যখন পিঠে করেছিলাম আমি আর ঠাকুন বসে বসে পিঠে করেছিলাম আর দাদু বসে বসে আমাদেরকে পাহারা দিচ্ছিল। আর আজকে দেখো সবাই আছে, শুধুমাত্র আমার বরটি নেই, না হলে বাকি সবাই আছে। তো এই যে দেখতেই পাচ্ছ পিঠে করা চলছে, এদিকে ঠাকুন আর মা বানাচ্ছে একরকম আর আমি এদিকে বানাচ্ছি পুলি পিঠে। অ্যাকচুয়ালি পুলি পিঠেটা সোনালি বললো যে একটু দুধে সেদ্ধ করে খাবে, তার জন্য বানানো হচ্ছে। তো ভাবলাম যে চলো সবার জন্যই একটু একটু করে বানিয়ে ফেলি। তো এটা দুধে সেদ্ধ হবে আর বাকিগুলো যেরকম ভাপে হচ্ছে ওই রকম। এই যে আমাদের প্রথম ঝুলির পিঠে নামবে। আজকেও দেখো ফেটে গেছে 2-4টে। এই পিঠেতে আমাদের এবছরকে নজর দিয়ে দিয়েছি মনে হচ্ছে, সব পেট ফেটে নাড়ি বুড়ি সব বেরিয়ে যাচ্ছে। তবুও আজকে কত কম পুর দিয়েছি, কালকে মনে হলো যে পুর বেশি দিয়েছি বলে ফেটে যাচ্ছে, তো আমি বললাম আজকে তাহলে কম। সেরকম ফাটে না, দুটো ফেটে। হ্যাঁ, এটা সোনালির দুধ ফুলি হচ্ছে। সোনালির আগার নয়, সবারই হচ্ছে। সোনালির জন্য করা হবে, মানে সোনালি খাবে বলছিল, তার সাথে ভাবলাম যে সবার জন্যই একটু একটু করে ফেলি, সবাই দুটো দুটো করে খেয়ে নেবে। আর এই মিষ্টিগুলো মা নিয়ে এসছে, গুড়ের রসগোল্লা আমার জন্য, আর এখানটায়ও আছে মিষ্টি, মানে সুগার ফ্রি মিষ্টি, কাকিমার জন্য নিয়ে এসেছিল, কাকিমাকে দিয়ে এসছে, আর আমার জন্য দুটো রেখেছে। চাউরি বাউরি মকর এই 3 দিন ঘরে বসে পিঠে ভাত খেও, বাহানা পৈটি হয়েও দূরদেশ না যেও। চাউরি বাউরি মকর এই 3 দিন ঘরে বসে পিঠে ভাত খেও, বাহানা পৈটি হয়েও দূরদেশ না যেও। চাউরি বাউরি মকর এই 3 দিন ঘরে বসে পিঠে ভাত খেও, বাহানা পৈটি হয়েও দূরদেশ না যেও। চাউরি বাউরি মকর এই 3 দিন ঢুকবে না ওর ভেতরে, ঢুকবে না ঠাকুন, ফাঁকা নেই ওর। আমি তুলে দেবো ওপরে, মা তুলে দিন তো ওপরে হাত বাড়িয়ে। তোমার মাকে আমার পাঠতে হবে। তাহলে ঠিক আছে, এখানে চান করে আমি চান করিনি তো। হ্যাঁ খুলে দেবে, ওখানে থাক। 3 দিন ঘরে বসে পিঠে ভাত খেও, বাহানা পৈটি হয়েও দূরদেশ না যেও। চাউরি বাউরি মকর এই 3 দিন ঘরে বসে পিঠে ভাত খেও, বাহানা পৈটি হয়েও দূরদেশ না যেও। চাউরি বাউরি মকর এই 3 দিন ঘরে বসে পিঠে ভাত খেও, আর তাড়াতাড়ি তোমরা সবাই মিলে চলে এসো। চলে এসো। বাহানা পৈটি হয়েও দূরদেশ না যেও। চাউরি বাউরি মকর এই 3 দিন ঘরে বসে পিঠে ভাত খেও, বাহানা পৈটি হয়েও দূরদেশ না যেও। চাউরি বাউরি ঘরে বসে পিঠে ভাত খেও। এইটা আমাদের পূর্বপুরুষের একটা কথা, যে এইটি দিলে কোনো জিনিস হারা চুরি কোনো কিছু হয় না। সেই জন্যে বাউরির দিনে এই বাউরি পাকিয়ে খড় দিয়ে, এইগুলো খড় দিয়ে পাকিয়ে এটি দিতে হয়, ওই মন্ত্রটি বলে। আর দেওয়ার আগে মাছ আর ভাত খেতে হয়। হ্যাঁ, দেওয়ার আগে পিঠে মাছ ভাত খেয়ে তারপরে দিতে হয়। দিতে হয়। এটা হচ্ছে মকর সংক্রান্তির আগের দিন রাতে। হ্যাঁ, মকর সংক্রান্তির আগের দিন রাতে। তারপরে আবার পরের দিন মকরের দিন স্নান করে তুলে নিতে হবে। সব খুলে আর জলে দিয়ে আসতে হয়। কালকেরটা কালকেই দেখতে পাবে তোমরা। পুরোটা খুলুন, পুরোটা খুলুন, পুরোটা খুলে কাউকে দেখানোই হয় না। এই শাড়িটা তোমরা দেখেছিলে, সোনাঝুরি হাট থেকে কিনেছিলাম, তো সেটাই মাকেই দিলাম। হ্যাঁ, মা কালকে মকরে চান করে এটা পরে নেবে। আমার জন্মদিন কালকে, ভোরে উঠে স্নান করবো, দিয়ে এটা পরবো। আমার খুব ভালো লেগেছে, আমি খুব খুশি। মাও আমাকে একটা দিয়েছে। সেটা কই, কালকে আমি পরবো। হ্যাঁ, রাখলাম এরকম করে। পুজোর দিনে লাল পাড় শাড়িটা ভালো লাগবে। এইটা হচ্ছে মা আর বাবা দুজন মিলে টাটা থেকে নিয়ে এসছে আমার জন্য। কি বলবো, শাড়িটা খুবই সুন্দর,
কিন্তু এখন নিয়ে আসার দরকারই ছিল না, কোনো অকেশান নেই বেকার পয়সা খরচা করা। ভালো লাগছে শাড়িটা, যখন পরবো তোমরা দেখতেই পাবে। বেশি শাড়ি কিনে আমরা কিনলে অনেকদিনের ইচ্ছা ছিল ওর জন্য একটা শাড়ি কিনে আনবো। না গো, আমাকে অনেক সময় অনেকবারই দেয়, ওগুলো পরে কখন কখন পরে নিয়েছি আর তোমাদেরকে দেখানোই হয় না। ওই তো আমার কাছে কলকাতাতে গিয়েছিল, তখনও তো আমাকে একটা কালো কালারের শাড়ি ওই সেই চৈত্রের সময় কিনেছিলাম। আমাদের এখান থেকে বাজার অনেক দূরে, সেরকম একটা যাওয়া হয় না। পূজাই সব আনে, পূজাতে আমার বাবু আছে। খাওয়া দাওয়া করে সোজা একদম উপরে চলে এসেছি, ঘরে চলে এসেছি রুমে। তো এবারে শোবো, আবার কি অবস্থা। তো এখন একটু শরীরটা মোটামুটি ভালো আছে অনেকটা আগের থেকে, গলাটা খুসখুসানি আছে এই যা। আর রাত্রেবেলা তো দেখলে আজকে পিঠে হলো, কারণ আজকেও পিঠে করার নিয়ম, পিঠে করতে হয়। তো সবাই পিঠে খেয়েছে, আমি দুটো পিঠে খেয়েছি আর একটু মুড়ি খেয়েছি দুপুরে যে বাঁধাকপির তরকারি করেছিলাম সেটা দিয়ে, কারণ আমার মুখে কোনো টেস্ট নেই, ভালো লাগছে না। আর পিঠেটা আমি খেলাম না, কারণ পিঠে আমি এত বেশি খাইও না। কালকে যেহেতু আমি খেয়েছিলাম, তারপর সকালেও একটু খেয়েছিলাম, এই কারণে আজকে আর খেলাম না, গ্যাস অম্বল হয়ে যাবে এইভাবে। তো আর তারপরে রাত্রেবেলা কি কি সব নিয়ম কানুন থাকে সেগুলো তো দেখলে, পালন করলো থাকুন, সেটা তোমাদেরকে বলেও দিল। আর শরীরটা ভালো না থাকার কারণে আজকে সেভাবে ব্লগ করা হয়ে ওঠেনি, যতটা পেরেছি চেষ্টা করেছি করার। আর আজকে তো দেখলে মা, বাবা, ভাই, সোনালি সবাই চলে এসেছে, খুবই ভালো লাগলো। ঘরটা পুরো ফাঁকা ছিল, ঘরটা ভরে গেল। আর মা আমার জন্য একটা শাড়িও নিয়ে এসছে, তোমাদেরকে তখন দেখিয়েছিল, আমি এখন একটু ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ সেই শাড়িটা, খুবই সুন্দর শাড়িটা দেখতে। রাত্রেবেলা দেখাচ্ছি, আমি জানি না কালারটা কতটা ফুটছে, তুতের সাথে রানী কালারের কম্বিনেশন মনে হচ্ছে। রাত্রেবেলা দেখছি বলে যেহেতু, ওই জন্য। দিনের বেলা হয়তো দেখলে এই কালারটা অন্য কিছু মনেও হতে পারে। তো তোমাদের এটা কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা হচ্ছে আঁচল, এই যে। তো মাকে বারণ করেছিলাম কিন্তু শোনেনি, আমি বললাম যে এখন কেনার দরকার নেই, বেকার কোনো অকেশান নেই, কিছু নেই, আর ফালতু ফালতু এতগুলো টাকা খরচা করা। আর সবথেকে বড় কথা, শাড়ি সেভাবে পরা হয় না, আলমারি ভরে আছে শাড়িতে, তবুও শোনেনি, ভালোবেসে দিয়েছে, কি আর করব। তাই আমি বললাম ঠিক আছে নিয়ে আসুন। তো আমাকে ভিডিও কল করেছিল দেখানোর জন্য, মানে পছন্দ করার জন্য। তো আমি বললাম যে আপনাদের যেটা পছন্দ হবে আপনারা সেটাই নিয়ে আসুন, ভালোবেসে যেটাই দেবে সেটাই আমার কাছে অনেক বেশি দামি, অনেক বেশি ভালো লাগার। তো সব মিলিয়ে এই হচ্ছে ব্যাপার। শাড়িটা তোমাদের, আমার তো খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। এখন আমি শুয়ে পড়বো, আমার শরীরটা একদমই ভালো যাচ্ছে না, তো তার মধ্যেই সব কিছু চলছিল। আমাদের দাদাভাইরও ওখানে শরীরটা খারাপ, তোমাদের দাদাভাইরও গা জোর করছে, কাশি হচ্ছে, সর্দি হচ্ছে, গলা জ্বলে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। আর আমারও এখানে চলছে। আর তোমরা ভাবছো না আমি শাড়ি পরেছি কেন, অ্যাকচুয়ালি কি বলো তো, নাইটি থেকে না শীতে শাড়িটা পরলে বেশি কমফোর্টেবল মনে হচ্ছে, বেশি গরম গরম হচ্ছে। মানে শাড়িটা পরে, সোয়েটার পরে, চাদরটা ঘুরে নিলে বেশ গরমটা বেশি হচ্ছে। আর এখানে তো প্রচুর ঠান্ডা, আশা করি তোমরা অনেকেই জানো, যাদের এদিকে বাড়ি, বাঁকুড়া পুরুলিয়া সাইডে যাদের বাড়ি তারা আশা করি জানো, প্রচুর ঠান্ডা এদিকে। তো সেই জন্যই আমি শাড়িটা পরেছি। তো সকালবেলা তো আবার চেঞ্জ করব, শাড়িটা চেঞ্জ করে সকাল সকাল স্নান তো করা হবে না। তো যাই হোক, সকালের কথা সকালেই বলবো। তো চলো এখনকার মতো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আবার পরের দিন নতুন আবার একটা ব্লগের সাথে। তো এখনকার মতো সবাইকে টাটা।